দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি সরকারি সংস্থার সাথে প্রথমবারের মতো দ্বিমত পোষণ করে সেনাবাহিনী যে বার্তা দিল, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা গতকালকে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেনাবাহিনী রীতিমতো একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংবাদ বিজ্ঞপ্তির শিরোনামটা ছিল এমন যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জন ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে নিয়োগ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান। ঢাকা 27 মে মঙ্গলবার সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার এক বক্তব্যে জানান যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশু বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই। বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। আমরা গত 10 মাসে সরকারি কোন সংস্থার বক্তব্যের বিরোধিতা করতে দেখলাম সেনাবাহিনীর। এমনটাই তো হওয়া উচিত সেনাবাহিনীর। সেনাবাহিনী বাংলাদেশের মানুষের আশা ভরসা স্থল। চারিদিকে এত অনিশ্চয়তা, সেই জায়গায় ভরসা স্থল, সেই জায়গায় মানুষ খানিকটা হতাশ। এ কথা বলতেই হবে যে সেনাবাহিনীর প্রতি গত 10 মাসে আসলে হতাশ। মানুষ আশা করে হয়তো এই যে মব হচ্ছে, এখানে বিশৃঙ্খলা ঘটছে, ওখানে উশৃঙ্খল জনগণ নানা কর্মকাণ্ড করছে নেতিবাচক, সেনাবাহিনী প্রোটেক্ট করবে, কিন্তু 10 মাসে সেগুলো হয়নি। একের পর এক ভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ দল মতের ঊর্ধ্বে উঠে আঘাত পেয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি 32 নম্বর ভাঙ্গায়। সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছিল, গিয়েছিল, সেনাবাহিনী চলে এসছে, ভাঙতে দিয়েছে। এরকম অসংখ্য শত শত ঘটনা আছে, কোনটা রেখে কোনটাকে বলবো সেটি একটি রেডমার্ক ঘটনা, যার কারণে আমি সেটির কথা বললাম। সেনাবাহিনীর প্রতি মানুষ আসলে হতাশ, কিন্তু হতাশার জায়গাটি আশার আলো কিভাবে জ্বালাবে সেনাবাহিনী কিংবা জ্বালাবে কিনা মানুষ সন্দিহান, আমরা সবাই সন্দিহান। সেই জায়গায় একটা গাল গপ্প ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের, এই গাল গপ্পের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান, আমি এটিকে সাধুবাদ জানাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন ব্যক্তি, তার নাম কি মোহাম্মদ এজাজ সম্ভবত। এই মোহাম্মদ এজাজ হিজবুত তাহরীরের সদস্য, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সদস্য বলে গণমাধ্যমে খবর এসছে। কোথায় কাকে নিয়োগ করা হচ্ছে বাংলাদেশের মানুষ দেখুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মানে বা মেয়র মানে খানিকটা মন্ত্রী পদমর্যাদার, ঢাকা উত্তর কিংবা দক্ষিণের মেয়র। নিয়োগ করা হয়েছে নামহীন গন্ধহীন একটি ছেলেকে। এই এজাজকে আপনি চেনেন? আপনি কখনো দেখেছেন? কি তার অবদান, কিসের ভিত্তিতে তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন? আবার নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে তার নামে জঙ্গি সংগঠনে জড়িত থাকার খবর বেরিয়েছে। আর সেই লোক একটা গালগপ্প দিয়েছেন যে বর্জ্য ব্যবস্থাপনা, গরু ছাগলের গোবর পরিষ্কার করা কি সেনাবাহিনীর কাজ? মশা মারা সেনাবাহিনীর কাজ? আপনি কি মশা মারতে কামান লাগাতে চান? ওই যে একটা কথা আছে, এই কথা কি বাস্তবায়ন করতে চান? মশা মারতে সেনাবাহিনীকে আনতে চান? বক্তব্য প্রসঙ্গে এই এজাজ, নিষিদ্ধ ঘোষিত এজাজ বলে ফেলেছেন কোন জায়গায়, বা বলেছেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়েছেন। সেনাবাহিনী জানেই না, অবগতই না। এরকম গাল গল্প করেই দেশটা চলছে, দেশ শাসন চলছে। সেই জায়গায় আমরা সেনাবাহিনীকে সাধুবাদ জানাই যে প্রথমবারের মতো সরকারি কোন সংস্থার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করলো এবং সেনাবাহিনী বলেছে যে আমরা এই বিষয়ে কোনো অবগত নই এবং ভবিষ্যতে ওই ধরনের কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবার কোনো পরিকল্পনা সেনাবাহিনীর নেই। এবং এটিও বলেছে সাথে সাথে যে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থা সমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। অর্থাৎ একজন এজাজ প্রশাসক, সেনাবাহিনী তো বুঝতে পারছে, সেনাবাহিনীরা তো যারা সেনা কর্মকর্তা, শীর্ষ সেনা কর্মকর্তা, জুনিয়র থেকে সিনিয়র, তাদেরও তো বিবেক আছে ভাই।
তারাও তো এই দেশের মানুষ, আপনার আমার মতো বিবেকবান মানুষ। একজন কোথাকার কোন ছেলে নিয়োগ পেয়েছে ঢাকা উত্তরের প্রশাসক, বলে দিল, ঘোষণা দিয়ে দিল যে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হবে, সেনাবাহিনী তার চাকর, যখন খুশি তখন ভূমুখ পরিষ্কার করতে নিয়োগ দিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। সেনাবাহিনীর মান, সেনাবাহিনীর মর্যাদা, সেনাবাহিনীর নিজেকেই রক্ষা করতে হবে। আজকে সেনাবাহিনীকেও মান মর্যাদায় বর্তমান সরকার এইভাবে নিচে নামিয়ে দিয়েছে। সেনাবাহিনী নিশ্চয়ই উপলব্ধি করছে। এই যে ছোট ছোট ছেলে পেলে, সেনা প্রধানের সাথে ছোট ছোট ছেলে পেলেকে এক করে ফেলানো হয়, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হয়। আমরা তো সেনাবাহিনীর এরকম নীরব ভূমিকা প্রত্যাশা করি না। এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বক্তব্যের এগেইনস্টে সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে, আমরা তেমনটাই সেনাবাহিনীকে দেখতে চাই। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। আমরা সেই জায়গাটাতে সেনাবাহিনীকে সম্মানের আসনে দেখতে চাই, মাথা উঁচু উন্নত মস্তকে দেখতে চাই সেনাবাহিনীকে। সেনাবাহিনী এই যে ভূমিকাটা পালন করলো উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের বক্তব্যের বিরুদ্ধে, আমরা সর্বক্ষেত্রে সেনাবাহিনীকে এভাবেই দেখতে চাই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে প্রথমার্ধেরও একটি রায় হয়েছে, যুগান্তকারী রায় হয়েছে। জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে জেলে বন্দী আছেন, তার একটি রায় হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত বাংলাদেশ জামাতে ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির শাস্তি মওকুফ করেছে বাংলাদেশের আপিল বিভাগ, সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ একটি রিভিউ পিটিশনের প্রেক্ষিতে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে এই রায় ঘোষণা করেছে। আসামি পক্ষের আইনজীবী রায়ের যে 4টি মূলত পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ তুলে ধরেন। সেগুলো হলো: 1, এই উপমহাদেশে ফৌজদারি বিচার ব্যবস্থার পদ্ধতি রীতিনীতি পাল্টে দেওয়া হয়েছিল, অর্থাৎ এই বিচারের রায়টা যখন হয়েছিল, আপিল বিভাগের রায়ে মৃত্যুদণ্ড হয়েছিল। সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট ছাড়াই আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। 2, 3, নজিরবিহীনভাবে বিচারের নামে অবিচার করা হয়েছিল। 4, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যেসব তথ্য প্রমাণ হাজির করা হয়েছিল আপিল বিভাগ সঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ এটিএম আজহারুল ইসলাম, আপিল বিভাগেরই রায়, সেগুলো ভুল ছিল, বাংলাদেশি ভুল ছিল। আমি আজকের আরেকটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা আসলে ভুল ছিল। এই ভিডিওতে বলতে হচ্ছে, কারণ যারা মুক্তিযুদ্ধ চায়নি, যারা পাকিস্তান ভাগ হোক যারা চায়নি, তাদের কাছে মুক্তিযুদ্ধটা ভুল ছিল। আমরা যে দেশ বিভাগের পর দীর্ঘ 24 বছরের শোষণ, নিপীড়ন, বঞ্চনা থেকে মুক্তির জন্য আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেটি ভুল ছিল যারা পাকিস্তানের ভাগ চায়নি তাদের কাছে। ঠিক তেমনি 1971 সালে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে যুদ্ধাপরাধ হয়েছে সেটি আসলে হয়নি। আজকের বাংলাদেশে সেটি মানতে হবে। আমি আগের ভিডিওতে, আজকের দিনের আরেকটি ভিডিওতে আরো কথা বলেছি, যেমন স্বাধীন বাংলাদেশে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করাটা সঠিক ছিল, আজকের বাংলাদেশে যারা দাপিয়ে বেড়াচ্ছে তাদের ভাষ্য। এবং আরো বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা 21শে আগস্ট সঠিক ছিল, অর্থাৎ 21শে আগস্টের মতো কোনো ঘটনা ঘটেনি, কারণ 21শে আগস্টের মামলার যারা আসামি ছিলেন সবাইকে খালাস দেওয়া হয়েছে। ভারতের 7 সিস্টার্সকে অস্থির করতে 10 ট্রাক অস্ত্র আমদানি করা হয়েছিল বাংলাদেশে। অস্ত্রগুলো বাংলাদেশ হয়ে ভারতের 7 সিস্টার্সে যাচ্ছিল। এইসব অস্ত্র আসেনি, কিচ্ছু আসেনি, এগুলো সব ভুল। বাংলাদেশের আদালত ভুল, আপিল বিভাগ আগের রায় দিয়েছে ফাঁসির দণ্ড দিয়ে, সেই রায় ভুল। অর্থাৎ এখন যেগুলো হচ্ছে সেগুলো সঠিক বলে মানতে হবে। অর্থাৎ এই সঠিকতার প্রেক্ষিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহার মুক্তি পেয়ে গেছেন নজিরবিহীন, কারণ আপিল বিভাগের একটি রায়, আপিল বিভাগ বাংলাদেশের সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, এই দুটি বিভাগের সর্বোচ্চ বিভাগ হচ্ছে আপিল বিভাগ। এবং আপিল বিভাগের রায় এরপরে লিভ টু আপিল করা যায়, সেই লিভ টু আপিলে পুরো দণ্ড মওকুফ হয়ে গেল। সাজা হয়তো কম বেশি হতে পারে, মৃত্যুদণ্ডের জায়গায় যাবজ্জীবন হতে পারে, কিংবা যাবজ্জীবনের জায়গায় মৃত্যুদণ্ড হতে পারে,
কিন্তু বেকসুর খালাস। আপিল বিভাগ পুরো রায় দিয়েছে যে যদি কোনো অন্য কোনো মামলা না থাকে তাহলে এটিএম আজহারকে দ্রুত মুক্তি দিয়ে দিতে হবে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশ। এরপরে এই রায়ের পরে জামাতে ইসলামী বাংলাদেশ আজ একটি সংবাদ সম্মেলন করেছে। বলতে গেলে বলা যায় এটিএম আজহারের রায় উপলক্ষে উৎফুল্ল হয়ে আনন্দিত হয়ে এই সংবাদ সম্মেলনটি করেছে। জামাতে ইসলামের আমির শফিউর রহমান বলেছেন, দল হিসেবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাপ চাই। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আমাদের কোনো আচরণে কোনো পারফরমেন্সে কষ্ট পেয়ে থাকলেও ক্ষমা করে দেবেন। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এটি কিসের জন্য ক্ষমা চাইলেন? 1971-এর কৃতকর্মের জন্য, কিংবা স্বাধীন বাংলাদেশে তাদের কৃতকর্মের জন্য? চাইতে পারেন। এটি মানুষকে আকৃষ্ট করবার জন্য এমন ক্ষমা চাইতেই পারেন। এটিএম আজহার মুক্তি পেলেন, জামাত ক্ষমা চাইছেন, জামাত আমির। এবং আগামীর বাংলাদেশে, এবং একথাও বলেছেন যে আগামীর বাংলাদেশে আমরা যদি দেশ সেবার সুযোগ পাই, ক্ষমতায় আসতে পারি, তাহলে আমরা একটা ঐক্যের বাংলাদেশ করব, সাম্যের বাংলাদেশ করব ইত্যাদি এমন কথাও বলেছেন। অর্থাৎ জামাত যে সব ক্ষমতার স্বপ্নে বিভোর তাতে কোনো সন্দেহ নেই। আমি বলি জামাত ক্ষমতায় আসবে। আসবে কিভাবে আসবে? যদি সেনাবাহিনী থাকে, যদি প্রশাসন থাকে, তাহলে ক্ষমতায় আসবে। আমি মানি যে জামাতের ভোটের শতাংশ 5%, সর্বোচ্চ 5% হবে, কিন্তু 5% দিয়েও ক্ষমতায় আসবে। এই যে বললাম সেনাবাহিনী প্রশাসন যদি তার দখলে থাকে। জামাত সেনাবাহিনী দখলে আছে, প্রশাসন দখলে আছে, কিন্তু অন্যান্য দল, আমি বিএনপির কথাই যদি বলি, বিএনপি টেম্পু স্ট্যান্ড দখল করতে ব্যস্ত, বালু মহল দখল করতে ব্যস্ত, হাট দখল করতে, গরুর হাট দখল করতে ব্যস্ত। কিন্তু জামাত কি করছে? গত 10 মাসে প্রশাসন দখল করেছে, বিশ্ববিদ্যালয় দখল করেছে, সেনাবাহিনীর মধ্যে একটা দখলদারিত্ব কায়েম করেছে। 5% ভোট নিয়েও ক্ষমতায় আসা সম্ভব। অনেকে আত্মসমালোচনা করতে চান না। এই যে আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলো তো একই টাইপের দল, এদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। এই দলগুলোর যারা রাজনীতি করেন এখন তো খুব ভালো মানুষ রাজনীতি করেন। এই জন্য বলছি যে ভালো মানুষ রাজনীতি করেন। আপনার উপজেলার, আপনি যে উপজেলাটায় বসবাস করেন, আপনার উপজেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদককে, তাদের চেহারাটা এবং 14 গোষ্ঠী একটু বিশ্লেষণ করে দেখুন তো। কিংবা বিএনপির সভাপতি সম্পাদককে, তাদের 14 জেনারেশন বিশ্লেষণ করে দেখুন। কিংবা জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, এই দলগুলোর। কাজেই এই দলগুলো, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, আত্মসমালোচনা করতে পছন্দ করে না। কিংবা যদি আপনি কোনো সমালোচনা করেন, আপনাকেও কাঠগড়ায় দাঁড় করাবে। 5% ভোট নিয়েও ক্ষমতায় আসা সম্ভব এইভাবে। আওয়ামী লীগের কথাই বলুন, যে আওয়ামী লীগ 10 বছর ধরে নিলাম জনসমর্থনে ক্ষমতায় ছিল, বিপুল একটা বিশাল রাজনৈতিক দল। কিন্তু 2018 সাল থেকে ক্ষমতায় কি ছিল আসলে জনসমর্থন নিয়ে, জনগণের ভোটে? 2018 থেকেই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের নানা রকম এই যে নেতার নামে দুর্বৃত্তদের দৈরাত্মে মানুষ ফুঁসছিল। সত্যিকার অর্থে যদি নিরপেক্ষ ভোট হতো, সব দলের অংশগ্রহণে ভোট হতো, তাহলে আওয়ামী লীগের পরাজয় কিন্তু আরো আগে ঘটে যেত। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কিভাবে? সেনাবাহিনী আওয়ামী লীগের সাথে ছিল, পুলিশ আওয়ামী লীগের সাথে ছিল, প্রশাসন আওয়ামী লীগের সাথে ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। হুসেন মোহাম্মদ এরশাদ, সামরিক শাসক এরশাদ, টানা 9 বছর ক্ষমতায় কিভাবে ছিল? সেনাবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে। হুসেন মোহাম্মদ এরশাদের ভোটের পার্সেন্ট 40% ছিল কখনো? কাগজে কলমে হয়তো আপনি দেখাবেন, ঠিক আছে, কিন্তু তার ভোট, জাতীয় পার্টির ভোট কি কোনো কালে ছিল? জাতীয় পার্টি এই গ্রহণযোগ্যতাটা কি কোনো কালে অর্জন করেছিল? করেনি। ঠিক তেমনি জামাতের 5% ভোট দিয়েও জামাত কিন্তু স্বপ্ন বুনছে যে আগামীতে পার্মানেন্ট ক্ষমতায় আসবে। এবং সেনাবাহিনী যদি জামাতকে সমর্থন দেয়, জামাত তাদের যে বাচ্চা একটি দল আছে এনসিপি কে নিয়ে ক্ষমতা আসবে, সেই পরিকল্পনা নিয়েই তারা চলছে এবং তারা একের পর এক সাফল্য অর্জন করছে। ক্ষমতায় আসলো, কিন্তু বাংলাদেশের মানুষের কি মুক্তি আসলো? মোটেই নয়, প্রশ্নই আসে না। বাংলাদেশ আরো গভীর বিপদের মুখে ধাবিত হলো, বাংলাদেশ আরো সহিংসতার মুখে ধাবিত হলো। আমি যদি খুব ছোট্ট করে বলি যে বাংলাদেশ ইতিমধ্যে ডক্টর ইউনূস ক্ষমতায়, বিশেষ করে সবচেয়ে আমার প্রতিবেশীকে কিন্তু কাউন্ট করতেই হবে। জামাতের আমিরই তো বলেছিলেন 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিবেশীকে অস্বীকার করা যায় না। জামাত যদি ক্ষমতায় আসে, কিংবা এখন
আমার সবচেয়ে বড় প্রতিবেশী, চারপাশ দিয়ে ঘিরে থাকা প্রতিবেশীটি ভারতের কাছে বাংলাদেশ কিন্তু খানিকটা প্রো পাকিস্তান বা পূর্ব পাকিস্তানের মর্যাদা ইতিমধ্যেই ঢুকে গেছে। এবং জামাত যদি পার্মানেন্টলি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ পুরোপুরি পাকিস্তানি ভাবধারায় ঢুকে যাবে, আর এটি অন্ততপক্ষে ভারত সইবে না। এবং ভারত যখন সইবে না, তখন পৃথিবীর অন্যান্য দেশও আসলে সেই অর্থে সইবে না। ভারত পাকিস্তানের উপরে যে নিয়ন্ত্রণগুলো আরোপ করছে, বাংলাদেশের উপরে নানা রকম নিয়ন্ত্রণ আরোপ আসবে। স্বাধীন বাংলাদেশে যে নিয়ন্ত্রণ আরোপ হয়নি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে, ইউনূসের আমল থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু জামাতের আমল, জামাত যদি ক্ষমতায় আসে তখন আরো বেশি নিয়ন্ত্রণ আরোপ শুরু হবে। এবং বাংলাদেশে অভাব অনটন, ব্যবসা বাণিজ্য বন্ধ, ব্যবসা বাণিজ্য অচল অবস্থা, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ডের থার্ড ক্লাস কান্ট্রিগুলোর যেমন অবস্থা হয় আর কি, আফ্রিকার দেশগুলোর, বাংলাদেশ কিন্তু সে থেকেই ধাবিত হবে। জামায়াত ক্ষমতায় আসা মানে